আসসালামু আলাইকুম। জিনের দুনিয়া গল্পের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর এবং রহস্যময় শেষ পর্ব। আমার চিৎকারে মা বাবা দৌড়ে আসলেন দরজার কাছে। ওরা আশায় আমি বিছানা থেকে এক লাফে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। আমি দরজা খুলে দেওয়ার মা বাবা আমার রুমে চলে আসলেন। এতক্ষণে আমার রুমে থাকা সেই ভয়ঙ্কর অবয়বগুলো চলে গেছেন। মা বাবা আমার রুমে আসায় আমি ওদের সব খুলে বললাম। সব শুনে মা দোয়া দুরুদ পড়ে আমাকে ফুঁ দিলেন আর বললেন, তুই ভুল কিছু দেখিসনি তো? এখানে তো কেউ নেই। মা বাবা কথায় ওদের বললাম, না বাবা সত্যি বলছি, ওরা তোমাদের দেখে চলে গেছে। আমার রুমে 4টা অবয়ব ছিল, সত্যি বলছি। আমার কথায় বাবা আমাকে শান্ত করে বলল, ভয় পাস নে বাবা, কালকে একজন কবিরাজ নিয়ে আসবো বাড়িতে, আজ রুমের লাইট জ্বালিয়ে ঘুমা। কথাটা বলে চলে গেলেন বাবা। এদিকে আমি ভয়ে ভয়ে রুমের লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালবেলা বাবা একজন কবিরাজকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। সেই কবিরাজ বাড়িতে আসার পর আমাকে ও বাড়িটা দেখে বলল, এর পিছনে একদল জিন লেগেছে। জিনগুলো খুবই খারাপ ও সংখ্যায় অনেক। আমি এই ছেলের চিকিৎসা করতে পারবো না, এতে আপনাদের সাথে আমারও ক্ষতি হয়ে যাবে। কবিরাজের কথায় বাবা বললেন, কেন কবিরাজ সাহেব, আপনি ভয় পাচ্ছেন কেন? কবিরাজ হয়ে আপনি যদি ভয় পান তাহলে আমরা কি করব? বাবার কথায় কবিরাজ বললেন, দেখুন, আমি জীবনে অনেক জিনে ধরা রোগীর চিকিৎসা করিয়েছি, কিন্তু এরকম কখনো হয়নি। আমি তো বুঝি আপনার ছেলের পেছনে 1-2 না, একটা গোত্রের সকল জিন পড়ে আছে। ওরা যে কি চায় সেটা জানি না, শুধু এটা জানি সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি তো এই কাজটা করতে পারবো না, এতে আমার প্রাণের ঝুঁকি আছে। আপনারা বরং আমার থেকে বড় কোনো কবিরাজকে ডাকুন। এই বলে উনি চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর মা বাবা সহ আমার মধ্যে আরো ভয় ঢুকে গেল। আমি জানি এরা ওই পিচাস জিনেরা। কবিরাজ চলে যাবার পর সেদিন রাতে বিউটি আমার কাছে আসে। বিউটিকে দেখে আমি বলে উঠি, বিউটি তুমি আসছো? আমি তো তোমাকেই স্মরণ করতে চাইলাম, একটা সমস্যা হয়ে গেছে। আমার কথায় বিউটি বললেন, কি সমস্যা বলতে হবে না, আমি খবর পেয়েছি ওই পিচাস জিনেরা তোমার পিছু নিচ্ছে। নিষাদ, তুমি ভয় পেও না, আমি বেঁচে থাকতে ওরা তোমার কিছু করতে পারবেন না। বিউটির কথায় আমি বললাম, ভয় পাবো না তো কি করব বলো? আজকে সকালে বাবা একজন কবিরাজকে নিয়ে আসছে। সেই কবিরাজ বললেন উনি কিছু করতে পারবেন না, আর আমার সামনে ভয়ঙ্কর কিছু নাকি অপেক্ষা করছে। এখন তুমি বলো, এসব কথা শুনলে ভয় লাগে না? আমার কথার জবাবে বিউটি বললেন, আমি বুঝতে পারছি, কবিরাজ কি বলে বলুক, আমি আজকে বাবার সাথে কথা বলবো। বাবা যেন ওই পিচাস গোত্রের সর্দারের সাথে কথা বলে। বিউটির কথায় ওকে বললাম, হ্যাঁ সেটাই করো। কাল রাতে 4টা পিচাস জিন আমার রুমে আসছিল, ওদের ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার দিয়েছিলাম। ওরা তোমার কাছে আসে তোমাকে দিয়ে ওদের বন্ধী সর্দারকে মুক্ত করানোর জন্য। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি আজকেই বাবার সাথে কথা বলবো। কথাটা বলে আমার সাথে আরও কিছু কথা বলে চলে গেলেন বিউটি। বিউটি চলে যাবার পর আমি ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায় একটা মরা পচা গন্ধে। আমার ঘুম ভেঙে যেতে আমি পাশে তাকিয়ে দেখি একটা মৃত বিড়ালের পচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে 2-3টা ভয়ঙ্কর জিন। ওদের দেখে আমি চিৎকার দিয়ে এদিক সেদিক তাকিয়ে বললাম, আমি কোথায়? এটা কোন জায়গা? কোথায় আমি? আমার কথা শুনে পাশে থাকা সেই ভয়ঙ্কর জিনগুলো আমার পা ধরে টানতে টানতে ওনাদের সর্দারের কাছে নিয়ে গেল। ওই সর্দারের কাছে নিয়ে যাবার পর আমি ওনাকে চিনতে পারি, উনি এই পিচাস জিনদের সর্দার। আমি ওনাকে দেখে সাহস করে বলে উঠি, আপনারা আমাকে কেন ধরে নিয়ে আসছেন? আপনাদের সাথে আমার কি শত্রুতা? আমার কথায় সেই পিচাস সর্দার বললেন, তোমার দোষ, তুমি আমার বাবাকে ওই রাজবাড়ি থেকে মুক্ত করতে পারোনি। তুমি যেহেতু এই কাজটা করতে গিয়ে করতে পারোনি, তাই তোমাকে ধরে নিয়ে আসছি। এখন যে কোনো বিনিময়ে আমার বাবাকে মুক্ত হওয়া চাই। আমার বাবাকে যদি মুক্ত করতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলবো। যতদিন আমার বাবা মুক্ত না হবে ততদিন তুমি আমাদের কাছে বন্দী থাকবে। জিন সর্দারের কথা শেষ না হতে না হতে সেখানে চলে আসলেন বিউটি। ও আসতেই পিচাস জিনেরা কেমন ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। এই দেখে বিউটি বলল, চুপ করো। কথাটা বলে সেই পিচাস জিন সর্দারকে বললেন, সর্দার, আপনাকে ভালোই ভালোই বলছি, ওকে ছেড়ে দাও, ও আমার ভালোবাসা। বিউটির কথায় সেই সর্দার বললেন, ভালোবাসা? ও তো মানুষ আর তুই তো পড়ি, তোদের মাঝে ভালোবাসা হয় কি করে? ও হোক তোর ভালোবাসা বা অন্য কেউ, আমি ওকে ছাড়বো না। আমার বাবাকে মুক্ত না করলে আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো। সেই সর্দারের কথায় বিউটি বলল, ওকে মারা তো দূরের কথা, যদি ওর একটুও ক্ষতি হয় তাহলে আপনাদের এই পিচাস গোত্র মাটিতে মিশিয়ে দেব, কাউকে ছাড়বো না।
আমাদের জিন গোত্রের সাথে ঝামেলায় জড়াতে না চাইলে ওকে ছেড়ে দিন। বিউটির কথায় পিচাস জিনের সর্দার বললেন, না, ছাড়বো না, এতে তুই কি করতে পারিস দেখি। জিন সর্দারের কথায় বিউটি বলল, সর্দার ভুলে যাবেন না, আপনি কোন গোত্রের কার সাথে কথা বলছেন? আমাদের গোত্রের সাথে বড় বড় শক্তিশালী জিনেরাও যুদ্ধ করতে আসে না, কেননা ইফরিত জিনেদের ব্যাপারে তাদের জানা আছে। আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই না যুদ্ধ করে কোনো জিনকে মেরে ফেলতে। সোজাভাবে বলছি, কি করলে আপনি নিশাদকে ছাড়বেন? বিউটির কথায় সে পিচার সর্দার বললেন, আমার তো একটাই শর্ত, আমার বাবাকে মুক্ত করলে আমি একে ছেড়ে দেব। ওনার কথায় বিউটি বললেন, ঠিক আছে, তাই হবে, আমি আপনার বাবাকে মুক্ত করব। আমি জিন সর্দারের মেয়ে হলেও আমি মানুষের সাথে থেকেছি 18-20 বছর, আমার শরীরে এখনো মানুষের গন্ধ লেগে আছে, তাই আমি পারবো আপনার বাবাকে মুক্ত করতে। কিন্তু আপনার বাবা মুক্ত হবার পর নিশাদের কোনো ক্ষতি করলে আপনাদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব, মনে থাকবে? বিউটির কথায় সেই সর্দার বললেন, কথা যেহেতু দিয়েছি, আমার বাবাকে মুক্ত করলে একে ছাড়বো, তাহলে ছাড়বো, তুই যা আর আমার বাবাকে মুক্ত কর। সর্দারের কথায় বিউটি চলে গেলেন, আর বেশ কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে ফিরে আসলেন। বিউটি বক্সটা নিয়ে আসার পর সমস্ত পিচাস জিনেরা এসে জড়ো হলো। এদিকে বিউটি সমস্ত পিচাস জিনের সামনে সেই বক্সটা খুলে ফেললেন। সেই বক্সটা খুলে ফেলার পর সেখান থেকে একটা কালো কুচকুচে ধোঁয়ার মতো বের হতে লাগলো, আর সেই কালো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে একটা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হলো। ধোঁয়াটা রূপ নিল একটা ভয়ঙ্কর পিচাস জিনের। এটাই বুঝি এই পিচাস সর্দারের বাবা, যে কিনা রাজবাড়িতে মাটির নিচে বন্দী ছিল। পিচাস জিনের বাবা মুক্ত হবার পর সকল জিনগুলো কেমন একটা আওয়াজ করতে লাগলো। এদিকে সেই পিচাস সর্দার হাসতে হাসতে বলল, আমার বাবা মুক্ত হয়েছে, আজ আমার বাবা মুক্ত। এদিকে এত বছর পর পিচাস জিনের বাবা মুক্ত হয়ে রাগে গড়গড় করতে করতে বলল, রক্ত দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। ওনার কথা একটা পাত্রে করে রক্ত নিয়ে আসা হলো। উনি রক্ত দেখে সেটাতে মুখ লাগিয়ে এক নিমিষে সেটা খেয়ে ফেলল। এসব দৃশ্য দেখে আমি তো ভয় শেষ। এদিকে বিউটি তখন পিচার সর্দারকে বললেন, সর্দার, আপনার কথা মতো আপনার বাবাকে মুক্ত করছি, এখন নিশাদকে ছেড়ে দিন। বিউটির কথায় সর্দার বললেন, ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, ওকে নিয়ে চলে যা, আর আমাদের গোত্রের বিষয়ে কোনো মাথা ঘামাবি না। সর্দারের কথায় বিউটি আমাকে নিয়ে চলে গেলেন তাদের রাজ্যে। সেখানে যাবার পর আমার যত্ন নিলেন আর বললেন, এখন আর ভয় নেই, ওরা আশা করি এখন আর তোমার পিছু নিবে না। বিউটির কথায় আমি ওকে বললাম, সেটাই যেন হয়। বিউটি, আমাকে বাড়িতে রেখে আসো, আমি রাতে হারিয়ে গেছি, হয়তো মা বাবা অনেক চিন্তায় আছে। আমার কথায় বিউটি বললেন, ঠিক আছে, তোমাকে রেখে আসছি, তার আগে একটা কথা, আমি আমার জিন মা বাবাকে বলছি তোমাকে বিয়ে করব, ওরা রাজি হয়ে গেছে, তুমি তোমার মা বাবাকে আজকে বলবা আমার কথা। বিউটির কথায় ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি মা বাবাকে তোমার কথা বলবো। আমার কথায় বিউটি আমার চোখের দিকে তাকালেন, আমিও ওর চোখের দিকে তাকালাম। এরপর আমার কিছু মনে নেই, হঠাৎ আমি দেখলাম আমি রুমে বসে আছি। আমি রুমে, হয়তো বিউটি রেখে গেছে। নিজেকে রুমে দেখে বাহিরে গেলাম। আমি বাহিরে গেতে মা আমাকে দেখে চিৎকার করে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই কোথা থেকে ফিরলি? আজ 7 দিন হলো তুই বাড়িতে নেই, 7 দিন থেকে তোকে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। মায়ের কথায় বেশ অবাক হলাম, তাহলে আমি 7 দিন থেকে জিন রাজ্যে? আমার তো মনে হচ্ছিল 1 দিন কি 2 দিন হবে, এর মাঝে 7 দিন চলে গেল কিভাবে? এদিকে মায়ের চিৎকারে বাবা এসে আমাকে দেখে বলল, নিশাদ বাবা, তোর কিছু হয়নি তো? আজ 7 দিন হলো তুই বাড়িতে নেই, তোকে সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তোকে কোথাও না পেয়ে একজন হুজুরের কাছে গিয়ে জানতে পারি তুই নাকি জিন রাজ্যে, তোকে নাকি জিনেরা বন্দি করে রাখছে। তুই ঠিক আছিস? সে জিনেরা তোর কোনো ক্ষতি করেনি তো? মা বাবার কথায় ওদের শান্ত করে বললাম, না বাবা, আমার কিছু হয়নি। হ্যাঁ, এটা সত্যি, আমাকে একদল জিন বন্দি করছিল, কিন্তু ওরা আমার কিছু করেনি। বিউটি আমাকে ওদের হাত থেকে মুক্ত করছে। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, বিউটি আমার কিছু হতে দিবে না। বাবা, তোমাদের আমার কিছু বলার ছিল। তোমরা তো সবই শুনছো, বিউটির ব্যাপারে তো সবই জানো। বিউটি এখন একটা পরী। বাবা, আমি আর বিউটি একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। আমি বিউটিকে বিয়ে করতে চাই। আমার কথায় মা বাবা অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? ওই মেয়েটা একটা পরী, ও মানুষ হলে না হয় ভেবে দেখতাম। না না, এটা কোনোভাবে মানি না। আমরা একটা পরীর সাথে আমার ছেলের বিয়ে দেব না। বাবার কথায় আমি বললাম, আরে বাবা, ও তো অনেক বছর মানুষদের সাথে ছিল, ওর মাঝে মানুষের আচার আচরণ কথাবার্তা সব আছে। আমি ওকে পছন্দ করি বাবা। আমার কথার জবাবে বাবা বললেন, পছন্দ করতি তাহলে কোনো মানুষকে করছি, আমি কোনোভাবে এটা মানি না, মানব না। বাবার কথায় মা বললেন, তোর বাবা তো ঠিকই বলছে নিশাদ, একটা পরীর সাথে বিয়ে হোক, এটা কোন মা বাবা চায় বল? মায়ের কথা শেষ না হতে বাবা বললেন, ওই মেয়ের কথা ভুলে যা, আমরা তোকে অন্য কোথাও বিয়ে দিব, এখন ঘরে যা।
মা বাবার কথায় মন খারাপ করে ঘরে চলে গেলাম। কি ভেবেছিলাম, কি হলো? ভেবেছিলাম মা বাবা মেনে নিবে, কিন্তু ওরা মানবে না এটা কখনো ভাবিনি। মনটা ভীষণ খারাপ, সারাদিন কোথাও যায়নি। সেদিন রাতে শুয়ে আছি, চোখে ঘুম আসছে না। হঠাৎ আমাদের গ্রাম থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু করলো। একজন দুজনের চিৎকার না, অনেক মানুষের চিৎকার। এত মানুষের চিৎকার শুনে বাহিরে গিয়ে জানতে পারলাম 2জন লোক ভয়ঙ্করভাবে মরে পড়ে আছে। 2জন মানুষ মারা যাওয়ায় গ্রামের মধ্যে শোকের ছায়া পড়ে গেল। কেন এরকমটা হলো, কে ওদের মারলো, কেউ জানে না। এমনিতে মন খারাপ, তার উপর 2জন মারা গেল। এরকম খবর শুনে আবারও বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি যা শুনলাম সেটা শোনার আশা আমি করিনি। আমি শুনলাম গত রাতে 2জন না মোট 7জন মানুষ মারা গেছে। সবার মৃত্যু ছিল অস্বাভাবিক। মারা যাবার পর তাদের চেহারা দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু দেখে মারা গেছে ওরা। একটা গ্রাম থেকে 7জন মারা গেলে কেমন অবস্থা হবে বলুন। গ্রামের মধ্যে কান্নাকাটি রোল পড়ে গেল। এসব দেখে আমি একাকী কোথাও গিয়ে বিউটিকে স্মরণ করলাম। আমার স্মরণে কিছুক্ষণের মধ্যে বিউটি চলে আসলো। বিউটি আসায় ওকে বললাম, বিউটি, কি হয়েছে? খবর পাইছো আমাদের গ্রামের 7জন মারা গেছে একই রাতে? ওদের মৃত্যু দেখে তো স্বাভাবিক লাগছে না। আমার কথায় বিউটি মন খারাপ করে বললেন, হ্যাঁ নিশাদ, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। যে 7জন মারা গেছে সবাইকে ভয় দেখিয়ে মেরে ফেলছে ওই পিচাসচিন সন্তানের বাবা। আসলে 100 বছর আগে তোমাদের গ্রামের যে রাজা, উনি তো পিচাসচিনের বাবাকে বন্দী করছে। আর তুমি তো জানো আমি তোমাকে বাঁচাতে পিচাসচিনের বাবাকে মুক্ত করছি। উনি 100 বছর পর মুক্ত হয়ে রাগে এই গ্রামের মানুষের উপর আক্রমণ করছে। এই গ্রামের সবার উপর রাগ আছে ওনার। যে 7জন মারা গেছে এদেরকে মূলত ওই পিচাসজিনের বাবা ভয় দেখিয়ে মারছে। উনি খুব ভয়ঙ্কর ছুরোতে দেখা দিছে সবাইকে। ওনার ভয়ঙ্কর রূপ দেখে কেউ চিৎকার করে লাঞ্চ ফেটে মারা গেছে, কেউ বা ভয় কাঁপতে কাঁপতে মারা গেছে। বিউটির কথায় ওকে বললাম, এমন তো কথা ছিল না, উনি কেন এমনটা করছে? আমার কথায় বিউটি বললেন, হ্যাঁ, উনি কথা দিয়ে কথা রাখেনি। আমি এখনই বাবাকে নিয়ে যাব ওদের কাছে। তুমি আজ রাতে সাবধানে থাকবা, গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলবা। এই বলে চলে গেলেন বিউটি। ও চলে যাবার পর আমি আবারও গ্রামে ফিরে আসলাম। গ্রাম থেকে 7জন মারা গেছে, সবার মাঝে শোকের ছায়া। আপনজন হারানোর কষ্টে অনেকে ভেঙে পড়েছে, তাই বলে নিয়মের বাইরে যাওয়া যায় না। গ্রামে যারা মারা গেছে সবাইকে একসাথে করা হলো, আর গ্রামের সবাই মিলে ওদের জানাজা শেষে মাটি দেয়া হলো। ওদের মাটি দেওয়ার পর গ্রামের সবাই একসাথে হয়ে আলোচনা করতে লাগলেন। সবাই বলাবলি করতে লাগলেন, যারা মারা গেছে কারোর মৃত্যু কিন্তু স্বাভাবিক না, এখানে ভুতুরে কোনো বিষয় আছে নিশ্চয়ই। এদিকে তখনই গ্রামের একজন বললেন, হ্যাঁ, এখানে ভুতুরে কোনো বিষয় আছে নিশ্চয়ই। আমরা একজন কবিরাজকে নিয়ে আসি, দেখি উনি কি বলে। কথা মতো সবার মতে সেটাই করা হলো। একজন কবিরাজকে নিয়ে আসা হলো গ্রামে। সেই কবিরাজ গ্রামের মাটিতে পা রাখতেই বলে উঠল, সর্বনাশ, আপনাদের গ্রামে কার ছায়া পড়ছে? এ তো কাউকে ছাড়বে না। কবিরাজের কথায় সবাই ওনাকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব, আপনি কার কথা বলেন? খুলে বলুন তো আসল ঘটনা। সবার কথায় কবিরাজ বলেন, তা প্রায় 100 বছর আগে এই গ্রামের রাজামশাই একটা পিচাস জিন সর্দারকে বন্দী করছে। আজ 100 বছর পর সেই জিনটা মুক্তি পেয়ে এসব করছে। ও মনে করে ওর বন্ধির জন্য রাজামশাই আর এই গ্রামের মানুষ দায়ী, তাই ও আপনাদের সামনে ওর ভয়ঙ্কর রূপে দেখা দিছে। ওর ভয়ঙ্কর রূপ দেখে মারা গেছে সবাই। কবিরাজের কথায় গ্রামের সকলেই ভয় পেয়ে যায়। ভয় ভয় সবাই বলেন, তাহলে এখন উপায় কি? ওই পিচাস জিন তো রাতে আমাদের সামনেও আসতে পারে, তখন কি হবে? সবার কথার জবাবে কবিরাজ বললেন, সাবধানে থাকতে হবে। সবাই শুনুন, জীবন বাঁচাতে চাইলে আজ থেকে সন্ধ্যার পর কেউ বের হবেন না। রাতে যত কাজ থাক কেউ বের হবেন না। খুব দরকারি কাজ হলে লাইট হাতে 2-3 জন একসাথে বের হবেন। আমি দেখি কিছু করতে পারি কিনা। আমি চলে যাচ্ছি, আমি আমার বাড়ি থেকে যা করার করব। আপনারা যে যার বাড়িতে চলে যান, আর যা যা কাজ আছে দিনের বেলায় সেরে ফেলেন। কবিরাজের কথায় সবাই চলে গেলেন। এদিকে তখন কবিরাজ আমাকে ইশারা দিয়ে বলল, এদিকে আসো। ওনার ইশারায় ওনার কাছে যেতে উনি হাঁটতে হাঁটতে বলল, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব জানি। এই যে এত সব কাহিনী, এগুলা কিন্তু শুরু হয়েছে তোমার জন্য। তুমি এসবের পিছনে দায়ী। আমি কিন্তু তোমার বিষয়ে জেনেও কাউকে কিছু বলিনি। আমি যদি বলতাম তোমার কারণে ওই পিচাস জিনের বাবা মুক্ত হয়ে গ্রামের সবার ক্ষতি করছে, তাহলে গ্রামের সবাই তোমাকে আর তোমার মা বাবাকে দোষ দিতেন, গ্রাম থেকে বের করে দিতেন।
আমি কবিরাজ, আমার সাথে থাকা জিনের মাধ্যমে সব জেনেছি। তুমি যেহেতু এটা শুরু করছো, তুমি শেষ করো। তুমি তোমার কাছে আসা পরীকে বলো, ও যেন ওর বাবাকে বলে এই পিচাস জিনের বিচার করে শাস্তি দেয়। কবিরাজের কথায় ওকে বললাম, আমি অলরেডি বলে দিছি, আমার কাছে যে পরী আসে ওর নাম বিউটি। বিউটি বলছে ওর বাবাকে নিয়ে কথা বলবে পিচাস জিন তার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাটা গোপন রাখার জন্য। আমার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, গ্রামের সবার মতো তুমি আর তোমার পরিবার সাবধানে থেকো। এই বলে চলে গেলেন উনি। কবিরাজ চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে। ওদিকে বিউটি তার রাজ্যে যাবার পর ওর বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনেই বিউটির বাবা কিছু জিনকে সাথে নিয়ে চলে আসে এই পিচাস জিন সর্দারের কাছে। বিউটির বাবা পিচাস সর্দার কাছে আসার পর ওনাকে বলে, আপনি কথা দিয়ে কথা রাখলেন না কেন? আপনাকে বন্দি থেকে মুক্ত করা হয়েছে, আপনি মুক্ত হয়ে ওই গ্রামের 7 জন মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেললেন কেন? বিউটির বাবার কথায় পিচাস জিন সর্দার, যিনি সবাইকে মেরেছেন, উনি বলে, আমি ওই গ্রামের মানুষ আর ওই গ্রামের রাজার জন্য বন্দী ছিলাম 100 বছর। আমি বন্দী থাকা অবস্থায় প্রতিজ্ঞা করছিলাম কখনো মুক্ত হলে এই রাজা আর গ্রামের কাউকে আমি ছাড়ব না। আজ 100 বছর পর মুক্ত হয়েছি, ওই রাজা আর বেঁচে নেই, তার বংশেরও কেউ নেই, কিন্তু গ্রামবাসী তো আছে। গ্রামবাসীর কোনো বংশ রাখব না, আমি ওদের ছাড়ব না, সবাইকে মেরে ফেলব। ওনার কথায় বিউটির বাবা বলেন, যতটুকু করছেন এখানেই থেমে যান। শেষবারের মতো বলছি, ওই গ্রামের যদি আর একটা মানুষেরও ক্ষতি হয় তাহলে আপনাদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করব। বিউটির বাবার কথায় ওই পিচাস জিনটা বিকট শব্দে হাসি দিয়ে বলে, ভয় ভয় দেখাচ্ছেন আমাকে? ভুলে যাবেন না, আপনার মতো আমিও একজন জিন সর্দার। আপনি ইফরিত জিন হতে পারেন, তবুও আমি আপনাকে ভয় পাই না। আমাকে হুমকি না দিয়ে চলে যান এখান থেকে। আমার যা ভালো মনে হয় সেটাই করব, মানুষের হয়ে গোলামি করতে আসবেন না। পিচাস জিন সর্দারের কথায় বিউটির বাবা সেখান থেকে চলে আসলেন। এদিকে সেদিনটা চলে গেল ভালোই ভালোই। সন্ধ্যা হতে গ্রামের সবাই জিয়ে যার ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমিও সন্ধ্যার পর রুমের দরজা দিয়ে শুয়ে রইলাম ঘরের ভিতর। এভাবে কেটে গেল বেশ খানিকটা সময়। সবাই ভয় ভয় আছে, কি জানি গত রাতের মতো আজও কিছু হয় কিনা। ওই পিচাস জিন তো কথা শোনার মতো জিন না, ও অনেক খারাপ। আমার মন বলে ও আবার আসবে। আমার ভাবনা মতো সেটাই হলো। সেদিন রাতেও আমি গ্রাম থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি। সেই চিৎকারের আওয়াজ শুনে আমি বাইরে যাব ঠিক তখনই বিউটি আমার রুমে আসলেন। বিউটি এসে আমাকে বললেন, বাইরে যাবে না, যা হবার হবে। বিউটির কথায় ওকে বললাম, একজনের চিৎকার শুনলাম। আমার কথায় জবাবে বিউটি বলল, হ্যাঁ ঠিকই শুনছো, আজকেও একজনকে মেরে ফেলছে সেই পিচাস জিন সর্দার, কিন্তু ওর শেষ রক্ষা হয়নি। সেই পিচাস জিনটাকে আমার বাবা ও তার সৈন্যরা ধরে মেরে ফেলছে। কি সত্যি? বিউটি বললেন, হ্যাঁ, তোমরা এখন কেউ বাইরে বের হবে না। পিচাস জিনটা মারা যাওয়ার কারণে ওর ছেলে আর বাকি সৈন্যরা এসে তোমাদের উপর হামলা করতে পারে, তাই যত যাই হোক রাতে কোথাও বের হবে না। কথাটা বলে চলে গেলেন বিউটি। এদিকে বিউটি আমার কাছে আসাটা অন্য রুম থেকে দেখে ফেলেন মা ও বাবা। ওরা এটা দেখে আমাকে বলেন, কে ছিল ওটা? ও কি সেই পরীটা? বাবার কথায় ওনাকে বললাম, হ্যাঁ বাবা, ও সেই পরী। পরী বলল, সেই পিচাস জিনকে ওর বাবা ও তার সৈন্যরা মেরে ফেলছে, এখন আর কোনো ভয় নেই, এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। আমার কথায় রাতে মা বাবা আমাকে কিছু বললেন না। এভাবে ভয়ের মাঝে কেটে গেল রাতটা। পরের দিন সকাল হতে আমরা সবাই দেখলাম কিছু মরা কাক মাটিতে পড়ে আছে। মরা কাকগুলো দেখে আমি বুঝতে পারলাম এগুলা নিশ্চয়ই সেই পিচাস জিনগুলো। গতরাতে একজন মারা গেছে, তাই সবাই ওনার কাছে গিয়ে জড়ো হয়েছে। আমিও গিয়েছিলাম সেখানে। আমি যখন সবার মাঝে, তখন দূর থেকে বিউটি আমাকে ইশারা দিয়ে ওর কাছে যেতে বলে। বিউটির ইশারে ওর কাছে যেতেও বলে, নিষাদ, আমার বাবা ও তার সৈন্যরা কিন্তু পিচাস জিনকে মেরে ফেলছে। এখন ওর যে ছেলে, যে বর্তমান পিচাস জিনদের সর্দার, সে কিন্তু খুব রেগে আছে। এখন বড় কোনো ধরনের আক্রমণ হতে পারে, আমাদের উপর তো এত সহজে আক্রমণ করতে পারবে না। তোমরা সাবধানে থাকো, বিশেষ করে তুমি ও তোমার পরিবার। পিচাস জিনটা তোমাদের গ্রামের মানুষের জন্য ওর বাবাকে হারিয়েছে। বাবা হারানোর কষ্টে তোমাদের গ্রামের সবার উপর আক্রমণ করবে, তাই নিজে সাবধান হও ও সবাইকে সাবধান করো। বিউটির কথা ওকে বললাম, ঠিক আছে, করব। একের পর এক ঝামেলা লেগেই আছে। গ্রামের সবাই এখন বিপদে, তার উপর আবার মা বাবা তোমাকে মেনে নিচ্ছে না। আমি এখন কি করব বলো? আমার কথায় বিউটি বলেন, নিষাদ, মন খারাপ করো না, এই বিপদ থেকে আরে সবার রক্ষা হোক, তারপর আমি বাবাকে বলবো তোমার বাবার সাথে যেন কথা বলে। এসব নিয়ে চিন্তা করো না, আজকে রাতটা ভালোভাবে থাকবা, রাতে কোথাও বের হবা না। কথাটা বলে চলে গেল বিউটি। ও চলে যাবার পর আমি আবার সবার কাছে গেলাম। সেখানে যাবার পর
গতরাতে মারা যাওয়া ব্যক্তির জানাজা ও মাটি দেয়া শেষে ভাবলাম গ্রামের সবাইকে সাবধান করি, কিন্তু পরে ভাবলাম যদি ওরা জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলা এসব কিছু চিন্তা করে আমি চলে গেলাম গতকাল গ্রামে আসা সেই কবিরাজের কাছে। আমি ওনার কাছে গিয়ে সব খুলে বললাম ওনাকে বললাম উনি যেন গ্রামে এসে সবাইকে সাবধান করেন, কেননা ওই পিচাস জিনগুলো আজকে রাতেও আক্রমণ করতে পারে গ্রামের সবাইকে। আমার কথায় কবিরাজ আমার সাথে আসলেন। উনি আমার সাথে গ্রামে এসে সবাইকে একসাথে জড়ো করে বললেন, গ্রামবাসী সবাই শোনো, আমি গতকাল আপনাদের যে পিচাস জিনটার কথা বলছি, যে পিচাসটা এই গ্রামের মোট 8 জন মানুষকে মেরে ফেলছে, সেই পিচাসটাকে অন্য ভালো জিনেরা মেরে ফেলছে। ওই খারাপ পিচাস জিনকে মারার ফলে তার ছেলেও তার গোত্রের জিনেরা রেগে গ্রামে আক্রমণ করতে পারে। তাই গত রাতের মতো আজকে রাতেও সবাই সাবধানে থাকবেন। বাহিরে যত যাই হোক কেউ ঘরের বাইরে বের হবেন না। কবিরাজের কথায় সবাই রাজি হয়ে যে যার বাড়িতে চলে গেলেন। এদিকে তখন কবিরাজ আমাকে বললেন, নিষাদ, তুমি কিন্তু সাবধানে থেকো, কারণ সবার থেকে তোমার উপর রাগ বেশি ওদের। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। উনি চলে যাওয়ার পর আমি চলে গেলাম বাড়িতে। রাতে যে কি হবে সেটারই চিন্তা হচ্ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাতের বেলা দরজা লাগিয়ে বাবার রুমে বসেছিলাম। তখন বাবা আমাকে বলল, আচ্ছা গ্রামে এসব কি হচ্ছে? কবিরাজ সবাইকে কি বলছে এসব? নিষাদ, তুই কি জানিস এগুলার কারণ? বাবার কথায় ওনাকে বললাম, হ্যাঁ বাবা, আমি সব জানি। বিউটি পরি আমাকে সব বলছে। গত রাতের মতো আজ রাতেও সাবধানে থাকতে হবে। ওই পিচাস জিনেরা আক্রমণ করতে পারে আজ রাতে। আমার কথায় বাবা বললেন, এই জিন পরির ঝামেলা আর কতদিন থাকবে? এসবের কারণ আমি ভালোভাবে বুঝতে পারি। আমি আর এগুলার মাঝে তোকে দেখতে চাই না, আর এটাই চাই না ওই বিউটি পরি তোর কাছে আসুক। আমি কালকেই তোর বিয়ে দিব তোর মামাতো বোন খুশির সাথে। কি? খুশির সাথে মানে? না না, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি বিউটি পছন্দ করি, ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার কথায় বাবা রেগে গিয়ে বললেন, পরির সাথে কিসের ভালোবাসা? আমি এসব মানি না। নিষাদের মা, ওকে বুঝাও। আমি কোনো পরির সাথে ওর বিয়ে দিব না। ওর মামার সাথে আমার কথা হয়েছে, ওর মামা বিয়েতে রাজি। কালকেই ওর মামাতো বোন খুশির সাথে ওর বিয়ে দিব। একবার বিয়েটা হয়ে গেলে এসব জিন পরির ঝামেলা সব দূর হবে। বাবার কথায় মনটা খারাপ করে রুমে চলে গেলাম। এমনিতেই এই পিচাস জিনেরা পিছে পড়ে আছে, তার উপরে আবার মা বাবা বিউটিকে মেনে নিচ্ছে না। এসব ভেবে মন খারাপ করে না ঘুমিয়ে শুয়ে আছে বিছানায়। রাত একটু গভীর হতে হঠাৎ করে শুরু হলো বাতাস। শুরুতে বিষয়টা স্বাভাবিক ভাবলেও পরে সেই বাতাস থেকে শুরু হলো ঝড় তুফান। বাহিরে এতটা ঝড় তুফান শুরু হলো যে মনে হচ্ছে আমাদের বাড়িটা উড়িয়ে নিয়ে যাবে। এদিকে তখনই শুনতে পেলাম ভয়ঙ্কর আওয়াজ। কে যেন ঘরের চারিদিকে ঘুরছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। এমন অবস্থায় ভয়ে বিছানায় গুটিসুটি হয়ে বসে দোয়া কালাম পড়তে লাগলাম। এদিকে ঠিক তখনই আমার দরজার সামনে থেকে ডাকতে লাগলো বিউটি পরি। বিউটির ডাকে আমি রুম থেকে বললাম, কে কে ওখানে? আমার কথায় বিউটি বলল, নিষাদ, ভয় পেও না, আমি বিউটি, দরজা খুলো আর আমার সাথে আসো। বিউটির কথায় আমি চুপ করে ভাবতে লাগলাম, এ কি আসলে বিউটি নাকি পিচাস জিন? এদিকে তখনই বিউটি আবারও ডাকতে লাগলো আর বলল, দরজা খুলো, ভয় পেও না। ওর ডাকে আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে ফাঁকা জায়গা দিয়ে উকি দিয়ে বাহিরে তাকিয়ে দেখলাম সত্যিই বিউটি দাঁড়িয়ে আছে। বিউটিকে দেখে দরজা খুলে বললাম, বিউটি তুমি? আমার তো অনেক ভয় করছে, বাহিরে থেকে কে জানি ভয়ঙ্কর আওয়াজ করছে। আমার কথায় বিউটি বলল, এসব পিচাস জিনেরা করছে, তুমি ভয় পেও না, আমার সাথে আসো, আজ ওদের শেষ করে ফেলবো। বাবা তোমাকে ডাকছে, আসো আমার সাথে। বিউটির কথায় আমি আর কথা না বাড়িয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে ওর সাথে হাঁটতে লাগলাম। আমি যখন ঘরে ছিলাম তখন মনে হচ্ছিল বাহিরে ঝড় হচ্ছে, কিন্তু বাহিরে আসার পর তো দেখছি সব স্বাভাবিক, বাহিরে কিছুই নেই। আমি বিউটির সাথে হাঁটছি, হঠাৎ একটা কথা মনে পড়ল। বিউটি আমার রুমে সরাসরি না ঢুকে দরকার বাইরে থেকে আমাকে ডাকলো কেন? এই কথাটা মনে হয় ওকে জিজ্ঞেস করলাম। আমার কথাটা শুনে বিউটি আমার দিকে ঘুরে বিকট শব্দে হাসতে লাগলো আর ওর রূপ পরিবর্তন করলো। সর্বনাশ, এ তো বিউটি না, এই পিচাস জিন। ওর রূপ পরিবর্তন করার সাথে সাথে আমাকে কয়েকটা পিচাস জিন এসে না ঘিরে ধরলো। ওরা আমাকে ঘিরে ধরায় আমি বুঝতে পারলাম আমি বাহিরে এসে কি ভুলটাই না করছি। এই পিচাস জিনটা বিউটির রূপ নিয়ে আমাকে বাহিরে নিয়ে আসছে। আমি বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু দেরিতে। এদিকে সেই পিচাস জিনগুলো আমাকে ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর সব পিচাস জিনের সর্দার আমাকে উদ্দেশ্য করে বলল, কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? তোর কারণে আজ এসব হচ্ছে। তোদের গ্রামের মানুষের জন্য তোর ভালোবাসা। ওই বিউটি পরীর বাবা আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবার মৃত্যুর জন্য এই গ্রামবাসী দায়ী। আমি কাউকে ছাড়ব না, সবাইকে মারব, তার আগে মারব তোকে।
তোর মৃত্যুতে তোর ওই ভালোবাসা বিউটি বুঝবে আপনজন হারানোর কষ্ট। তোর মৃত্যু হবে ভয়াবহ। কথাটা বলে সেই পিচাস ডিন সর্দার আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। এদিকে তখন প্রাণের ভয়ে আমি চিৎকার করছি, কিন্তু আমার চিৎকারে যেন তখন কিছু হচ্ছে না। সেই পিচাস ডিন সর্দার আমাকে ধরে একটা আঘাত করলেন। ওনার আঘাতে আমি ছিটকে গিয়ে পড়লাম দূরে কোথাও। তখন উনি আবারও আমার দিকে এগিয়ে আসতে যাবেন, ঠিক তখনই সেখানে আলোর ঝলকানিতে এসে উপস্থিত হলেন বিউটির বাবা ও তার সৈন্যরা। ওরা এসেই কোনো কথা না বলে সেই পিচাস জিনদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো ওদের মধ্যে যুদ্ধ। এদিকে আমি আঘাত পেয়ে পড়ে আছি মাটিতে। তখন বিউটি আমার কাছে এসে আমাকে ধরে বসালেন। ওদিকে বিউটির বাবার সৈন্যজিনরা পিচাস জিনদের সাথে যুদ্ধ করছে। ওদের যুদ্ধের সময় ভয়ঙ্করভাবে আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কাউকে চাবুক পিঠা করছে। এইসব দেখে ভয়ে গুটিসুটি হয়ে বসে রইলাম। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সেই পিচাস জিনেরা অনেক আহত হলেন, আর পিচাস জিনের সর্দার বিউটির বাবার পায়ের কাছে নত হয়ে মাফ চাইতে লাগলেন। বললেন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করছি, আমাকে ছেড়ে দিন। পিচাস জিন সর্দারের কথায় বিউটির বাবা বললেন, তোমাকে অনেকবার সাবধান করছিলাম, কিন্তু তুমি শোনোনি। তোমাকে ছেড়ে দিলে তুমি আবারও গ্রামের মানুষের ক্ষতি করবা। তোমার মতো খারাপ জিনদের জন্য মানুষেরা সব জিন পরীকে খারাপ ভাবে, ভয়ঙ্কর ভাবে। তোমার কোনো ক্ষমা নেই। কথাটা বলো বিউটির বাবা সেই পিচাস ডিন সর্দার সহ তাদের প্রধান প্রধান খারাপ ও দুষ্ট জিনকে মেরে ফেললেন। ওদের এই অবস্থা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আমার রুমে দেখতে পারি। আমার জ্ঞান ফেরার পর দেখি মা বাবা আমার পাশে বসে আছে। আমি ওদের দেখে বললাম, মা, বাবা, তোমরা? আমি এখানে কিভাবে আসলাম? ওরা কোথায়? বিউটি কোথায়? বাবা, বিউটির বাবা ওই পিচাস জিনদের মেরে ফেলছে, আর কোনো সমস্যা হবে না। আমার কথায় বাবা মাকে বললেন, নাও ওকে রেডি করো, ওরা আসছে, আমি একটু এগিয়ে দেখি। বাবার কথায় কিছু বুঝতে না পেরে আমি বললাম, রেডি করো মানে কি? মা বাবা কি বলে? আমার কথায় মা বলল, তোকে বিয়ের জন্য রেডি করতে বলছে। তোর মা মামিও খুশি আসছে আমাদের বাড়িতে, একটু পর বিয়ে হবে তোদের। মায়ের কথায় বিছানা থেকে উঠে বললাম, কি বলো? না না, আমি বিয়ে করতে পারবো না। আমার কথায় মা বললেন, সেটা তোর বাবাকে গিয়ে বল। আর বিয়ে করবি না কেন? খুশি কি দেখতে খারাপ? একবার বিয়েটা হোক, সব ঠিক হয়ে যাবে। আমরা তোর মা বাবা যদি আমাদের ভালো চাস তো বিয়েটা কর। মা বাবার কথায় আমি যেন বাধ্য হয়ে পড়ছি। নিজের ইচ্ছের বিরুদ্ধে মনে হচ্ছে বিয়েটা করতে হবে। আমি মন খারাপ করে বসে আছি। একটু পর মামা মামি, মামাতো বোন খুশি আসলো। ঝামেলা হতে পারে বলে বিয়েটা আমাদের বাড়িতেই হচ্ছে। ওরা চলে আসার একটু পর আমাদের বিয়ের কাজ শুরু হলো। ভালোবাসি বিউটিকে, বিয়ে করতে হচ্ছে মামাতো বোনকে। এর থেকে কষ্টের মহত্ব কি হতে পারে? নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যে খুশির সাথে আমার বিয়ে হলো। ওর সাথে বিয়ে শেষে বাসর ঘরে খুশি বসে। আমি রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে বিছানায় বসে খুশিকে উদ্দেশ্য করে বললাম, খুশি, দেখো তোকে কিছু কথা বলি। আসলে অনেক সময় আমরা না চাইলেও আমাদের ইচ্ছের বিরুদ্ধে সেটা করতে হয়। তোর সাথে আমার বিয়েটা ঠিক সেই রকম। আমি তোকে বিয়ে করতে চাইনি, মা বাবা জোর করে তোর সাথে আমার বিয়ে দিছে। তোকে তো আমার বোন বোন লাগে, তাছাড়াও আমি একজনকে ভালোবাসি। আমার কথায় খুশি আমার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসো? কাকে ভালোবাসো? আমাদের তো বিয়ে হলো, এখন ওকে ভুলে যাও? না, আমি কখন ওকে ভুলতে পারবো না। আমি বিউটিকে অনেক ভালোবাসি। বিউটিকে ছাড়া কাউকে বউ হিসেবে মানতে পারবো না। তুমি শুয়ে পড়ো, আমি নিচে শুব। আমার কথায় খুশি মুচকি একটা হাসি দিয়ে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো। না, আমি তোর দিকে তাকাতেও চাই না। আরে বাবা, একবার তো তাকাও। ওর কথায় ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম, বুকের মাঝে ধুক করে উঠল। আরে বিউটি, তুমি এখানে? খুশি কোথায়? ওকে কোথায় রেখে আসলা? ওর কিছু করনি তো? দেখো, ওর কোনো দোষ নেই, সবাই জোর করে আমাদের বিয়ে দিয়ে দিছে। আমার কথায় বিউটি বললেন, আরে বোকা, তোমার বিয়ে খুশির সাথে হয়নি, আমার সাথেই হয়েছে। আমি এতক্ষণ খুশির রূপ নিয়েছিলাম। কি?
সত্যি নাকি? তুমি মিথ্যা বলছো না তো? বিউটি: আরে না বোকা, সত্যি আমার সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, তোমার বিয়ে খুশির সাথে হওয়া কথা ছিল। পরে আমার মা বাবা তোমার মা বাবার কাছে এসে বুঝিয়ে বলছে। মা বাবা তোমার মা বাবাকে বলছে, দেখুন বিউটি, আমাদের মেয়ে, আমরা জিনজাতি, আপনারা মানুষ, আপনাদের সাথে আমাদের বিয়ে বা প্রেম হয়তো হারাম। এইসব জেনেও আমি কেন রাজি হইছি জানেন? কেননা আমার মেয়ে বিউটি মানুষদের সাথে ছিল অনেক বছর। মানুষের আচার আচরণ ওর মাঝে জড়িয়ে আছে। ও মানুষদের সাথে থাকতে থাকতে এখন আর জিনদের রাজ্যে থাকতে পারে না। আপনারা আপনাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে খুশি হতাম। ওরা একে অপরকে ভালোবাসে। আমার মেয়ে আপনাদের সাথেই থাকবে, মাঝে মধ্যে আমরা এসে দেখে যাব। এরকম কথায় তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হইছে। বিউটির মুখে এসব শুনে দরজা খুলে বাহিরে গেলাম মা বাবার সামনে। সেখানে গিয়ে দেখলাম মা বাবা বিউটির মা বাবার সাথে বসে গল্প করছে। আমি বাবার সামনে যেতে বাবা বললেন, কি বাবা, এখন খুশি? সারপ্রাইজটা কেমন হলো? বাবার কথায় খুশিতে চোখ দিয়ে পানি চলে আসছিল। আমি খুশিতে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবাকে জড়িয়ে ধরার পর বাবা আমাকে বলল, তুই আমাদের আদরের ছেলে, তোর কষ্ট হোক, আমরা কি সেটা চাইবো বল? যা বাবা, ঘরে যা, বৌমার কাছে যা। বাবার কথায় আবারও ঘরে চলে আসলাম। ঘরে আসে বিউটি বলল, কি বিশ্বাস হলো তো এবার? এখন আর আল্লাহর রহমতে কোনো টেনশন নেই। সেই পিচাস জিনেরা আর কেউ বেঁচে নেই। তোমাদের গ্রামে আর কোনো সমস্যা হবে না। এই গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।